মানে তুই আমাদের ধীমান। ও তার মানে তুমি আমাদের শ্রদ্ধা। এই জানো মার বলে তোমার কথা কতই শুনেছি। যাই আমি এক্ষুনি গিয়ে বাবার মাকে খবরটা দিয়ে আসি। মা কি হলো, কি এত ভাবছো দাদা? নিশ্চয়ই ভাবছো যে সেদিনের ফেল করা গবের ছাত্র ধীমান সেনের এই পরিবর্তন হলো কি করে? আরে ভাই না, তা ভাবো কেন? এই যাক, তুই কেমন আছিস ভাই? ভাই তবে তোমাদের একটা ভাবনাকে আমি মিথ্যে করে দিয়েছি। ভাবনা? কি ভাবনা ভাই? তোমরা তো ভেবেছিলে আমি হয়তো মরেই গেছি। ধীমান, কি বলছিস ধীমান? এ কথা বলতে নেই। ছি বাবা ছি, ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে নেই। তুই জানিস, তুই হয়তো জানিস না তোকে আমরা কত জায়গায় কত ঠাকুরের কাছে বার্তা ফুটে, তবে তবে তোকে আমরা ফিরে পেয়েছি বাবা, তোকে আমরা ফিরে পেয়েছি। কেঁদো না মা, কেঁদো না। এই তো আমি আবার ফিরে এসেছি। হ্যাঁ রে ধীমান, তুই কেমন আছিস রে বাবা? আমি ভালোই আছি, কিন্তু কিন্তু তোমরা যে ভালো নেই তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস তুই? সকলের ভিখারির মতো পোশাক, ভাঙা বাড়ি, যে বাড়িতে ঢুকতে গেলে নর্দমা পার হতে হয়। এই দুর্গন্ধময় নরকের মতো বাড়িতে কোনো মানুষ বাস করতে পারে? কিন্তু আমরা তো বাস করছি ভাই। তাহলে কি আমরা মানুষ নই? সেটা ভেবে দেখতে হবে দাদা। আর তোমাদের এই পরিবেশে থাকার কারণ তোমাদের কর্মফল। ওই সমস্ত ফুলফল সমস্ত কিছু তুমি বাদ দাও। তুমি তো ভালো করেই জানতে এই বাড়িতে তোমার একটা ছোট বোন আছে, তার জন্য তোমার কিছু কিনে আনতে ইচ্ছে হলো না? আই এম সো সরি রিনা। যা শোন, এই 2000 টাকা। 2000 টাকা মনের মতো কিছু জিনিস কিনে নি। শোনো মা, এই 5000 টাকা তোমার হাত খরচ। 5000 টাকা। আর বাবা, এই নাও তোমার 5000। আর প্রতি মাসেই ধীমান। আরে সেই তুই আমাদের হাতে এত এত টাকা তুলে দিচ্ছিস, তোমরা সকলেই খুব অবাক হয়ে গেলে তাই না? তাহলে বলছি শোনো, যখন আমি পরীক্ষায় ফেল করে এই বাড়ি থেকে বেরিয়ে যাই তখন ট্রেনে চেপে সোজা মুম্বাই চলে যায়। তারপর সেখানে সারাদিন কাজের চেষ্টা করতাম আর রাতে ফুটপাতে ঘুমাতাম। তারপর হঠাৎ একদিন সহৃদয় ব্যক্তির নজরে পড়লো আমাকে। রাস্তা থেকে তার বাড়িতে আশ্রয় দিলেন আর তার ব্যবসার কাজে লাগিয়ে দিলেন। তারই প্রধান্যতাতেই তো আজকের আমি হতে পেরেছি। যাক, চল বাবা চল, বাড়ির ভিতরে চল। তোর উপর দিয়ে তো অনেক ধকল গেছে। চল এখন একটু বিশ্রাম নিবি, তারপর ভাত খেয়ে লম্বা একটা ঘুম দিবি। তুমি কি বলছো? আমি খাওয়া, ঘুম, বিশ্রাম এখানে এই দুর্গন্ধময় ঘাটি পরিবেশে? আই এম সো সরি মা। তাহলে তুই খাবি কি, থাকবি কোথায়? কেন? হোটেলে আমি রুম বুক করে এসেছি। সেখানে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বিকালে গাড়ি নিয়ে চলে আসবো। তোমাদের সবাইকে নিয়ে একদম মার্কেটিং এ যাবো। তোমাদের এই পোশাকে দেখতে আমার গা ঘিনঘিন করছে। দাদা দাদা, তার মানে তুই এখানে খাবি না? খাবো রে বোন, খাবো, তবে এ বাড়িতে নয়, নতুন বাড়িতে উঠে যাওয়ার পর। মার্কেটে একটা আমি নতুন বাড়ি দেখে এসেছি। বিকালে মার্কেটিং করতে গিয়ে তোমাদেরকেও দেখিয়ে আনবো। তাহলে রেডি থেকো, এখন আমি চলি। শঙ্কর, তুই যাবি তো? না মা। শঙ্কর, তোমরা তো সবাই যাচ্ছ, আমি আর গিয়ে কি করবো বলো মা? কি করবি মানে? আরে বাবা দেখবি, ও তো টাকা দামের বাড়ি, দেখে একটা পছন্দ অপছন্দের ব্যাপার তো আছে। তোমাদের সকলের পছন্দ হলেই আমার পছন্দ হবে বাবা। আমার অপছন্দের কি দাম আছে বলো, যেখানে আমি কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারছি না? সাহায্য করতে পারবি নয়, বল করবি না মা। কারণ ছোট ভাই নতুন বাড়ি কিনছে, তাই তুই হিংসে জ্বলছিস। মা এসব তুমি কি বলছো মা? আমি ধীমানের উন্নতিতে হিংসাই চলছি। বলে তা নয় তো, না হলে আমাদের সঙ্গে তুই যেতে চাইবি না কেন? বল তুই যেতে চাইবি না কেন? বাটা বাটা, তোমাকে আমাদের সঙ্গে যেতেই হবে বাটা। রিনা,
তুই শুধু শুধু কেন অনুরোধ করছিস? হ্যাঁ, কেন শুধু শুধু অনুরোধ করছিস? বাবা, ও যখন যাবে না বলেছে, ও নিশ্চয়ই যাবে না, কারণ ওর এক কুইয়ের স্বভাব আমি তো জানি। না, ওই এক কৈবী স্বভাব ওর আগে ছিল না, এখন হয়েছে। কারণ ছোট ভাই কত টাকা দিয়ে নতুন বাড়ি কিনছে, তাকে ওর সহ্য হয়, তাই হিংসায় জ্বলে পড়ে মরছে। তবে আমি একটা কথা বলে যাই শঙ্কর, ছোট ভাইয়ের উপর দাদার এই হিংসা কিন্তু মোটেই মানাই না। বুঝবি শঙ্কর, তুই বুঝবি, একদিন তুই নিজেই নিজের পায়ে কুড়ুল মারবি, সেদিন তুই বুঝবি। আয় হ্যারি হাসি, কারণ কান্নার অন্য কীর্ত হাসি। তাই আমি পুরুষ মানুষ তো কাঁদতে না পেরে আমি প্রাণ গুনে হাসছি। হাসছিস হাস, কিন্তু কথাটা মনে রাখিস, তোর মায়ের খুব আশা ছিল রে তোকে নিয়ে ওই বাড়িটা দেখতে যাবে। তুই তোর মায়ের সে আশা পূর্ণ না করে কাজটা ভালো করলি না শঙ্কর, কাজটা তুই মোটেই ভালো করলি না। কিরে, তুই কেন চুপচাপ দাঁড়িয়ে আছিস? কিছু বল। আজ তোরা সবাই শিক্ষক আর আমি তোদের ছাত্র। আজ তোরা যে উপদেশ দিবি আমি তা মাথা পেতে নেব রে, মাথা পেতে নেব। দাদা, তোমাকে চেনার মতো শিক্ষাগত যোগ্যতা যে আমার নেই দাদা, তবে আমি যাবার সময় তোমাকে একটা প্রণাম জানিয়ে গেলাম দাদা, একটা প্রণাম জানিয়ে গেলাম। একদাই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সম্রাট আলেকজান্ডার বলেছিলেন, সত্য সে লোকাজ, কি বিচিত্র এই দেশ। আজ তারই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমায় বলতে ইচ্ছা করছে, সত্য আমার মা বাবা ভাই বোনেরা, কি বিচিত্র এই সমাজ সংসার। মাত্র কয়েকটা টাকায় ছিঁড়ে গেল স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধন। টাকা, টাকা রে, তোর কি মহিমা। আজ তোরই গুণকীর্তন করে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা, টাকা। টাকা ছাড়া এই সমাজে সবই হয় ভাই ফাঁকা, সবই হয় ভাই ফাঁকা। এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা, টাকা। টাকা ছাড়া এই সমাজে সবই হয় ভাই ফাঁকা, সবই হয় ভাই ফাঁকা।